নিজ রুমে বিছানায় জড়সড় হয়ে বসে আছে পিহু। দুপা ভাঁজ করে হাঁটুর সাথে থুতনি ঠেকিয়ে রেখেছে। নীরব মুখশ্রীর অংশ দুচোখের কোণ ভরে উঠেছে নোনাজল দ্বারা। চোখের পলক ফেললেই নোনাজলগুলো বাঁধ ভেঙে পিহুর উজ্জ্বল সমলা রঙা দুগাল ভিজিয়ে দিতে সক্ষম হবে। পিহুর বয়স আর কিছুদিন পর ২২ বছরে পড়বে। এই বয়সেই জীবনের উপর এক প্রকার বিতৃষ্ণা চলে এসেছে যেন ওর। পিহুর দুচোখের সামনে হঠাৎ ভেসে উঠল ১৩ বছর আগের সেই দিনগুলো। তখন পিহুর বয়স ছিল ৯ বছর। ওর জন্মদাত্রী মা প্রিয়ন্তী বেগম তখন বেঁচে ছিলেন। অতীত। আমিনায় পিঁড়িতে বসে প্রিয়ন্তী পিহুর চুলে তেল দিয়ে দিচ্ছিলেন। পিহু বলল, মা, আমার নামটা এত কঠিন রেখেছ কেন তুমি? প্রিয়ন্তী বললেন, কঠিন কোথায়? আমার স্কুলের বান্ধবীরা আমায় বলে আমার নামটা নাকি ওদের উচ্চারণ করতে সমস্যা হয়। তার মানে তো দাঁড়াচ্ছে আমার নামটা কঠিনই। তোর নামটা আমার নামের অক্ষরের সাথে মিলিয়ে রেখেছিলাম আমি। তোর বাবা আর আমি তোর জন্মের আগেই ঠিক করেছিলাম ছেলে হলে রাখব প্রহর আর মেয়ে হলে প্রহেলিকা। আদর করে মেয়েকে পিহু বলে ডাকব। প্রহেলিকা অর্থ রহস্য, আর পিহু নামটা জুড়ে তোকে রহস্যময়ী বানিয়ে দিয়েছে। কত সুন্দর শোনায় তোর নামটা। হুম, ঠিক বলেছ। আমার কিন্তু তোমার দেওয়া নামটা অনেক ভালো লাগে মা। কাল স্কুলে যাওয়ার পর আমি ওদের সবাইকে আমার নামের অর্থ বলবো। তাহলে ওদেরও নিশ্চয়ই ভালো লাগবে। ঠিক আছে। পিহুর জীবনের সবথেকে সুখকর সময়গুলো ছিল যতদিন ওর বাচ্চা ছিলেন ততদিন। এরপর হঠাৎ ওর সুখের চাঁদকে কালো দুঃখের মেঘ নিজ চাদরে মুড়িয়ে নিল। প্রিয়ন্তীর ব্রেইন ক্যান্সার ধরা পড়ল। পিহুর বাবা একজন দিনমজুর ছিলেন। দিন এনে দিন খাওয়ায় কোনো রকমে ওদের সংসার চলত। আর্থিক অবস্থা ভালো না হওয়ায় প্রিয়ন্তীর সুচিকিৎসা করা জবরুলের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। ধীরে ধীরে প্রিয়ন্তী আরও বেশি অসুস্থ হয়ে পড়লেন। ছোট্ট পিহু নিজের মাকে যন্ত্রণায় কাতরাতে দেখে কেবল হুহু করে কাঁদত। প্রিয়ন্তীর হাঁটু ছেড়ে যাওয়া সব চুল উঠে গেল। খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দেওয়ায় শরীরের সব হাড় স্পষ্ট দেখা যেত। এরপর দেখতে দেখতে প্রিয়ন্তী একেবারে বিছানায় পড়ে গেলেন। বিছানাতেই প্রসাব টয়লেট করতেন। ছোট্ট পিহু নিজের ছোট ছোট হাত দিয়ে কোনোরকমের মায়ের কাপড় ও শরীর পরিষ্কার করার চেষ্টা করত। ক্যান্সারে আক্রান্ত হওয়ার ১ বছর পর মৃত্যুর কাছে হার মেনে চিরতরের জন্য প্রিয়ন্তী পরপারে চলে গেলেন দুনিয়ার সব বাঁধন ছিঁড়ে। প্রিয়ন্তীর মৃত্যুর পর জবরুল বাড়িতে আসাই ছেড়ে দিয়েছিলেন বলা চলে। ছোট্ট পিহু বাড়ি জুড়ে একা এক কোণে গুটিসুটি হয়ে বসে থাকত, কান্না করত। মাঝে মাঝে নিজের মায়ের কবরের পাশে গিয়ে শুয়ে কান্না করতে করতে বলত, মা, বাবা কেমন বদলে গিয়েছে জানো। আমায় আর ভালোবাসেন না। বাসায় আসেন না। মা, আমার না খুব জ্বর জ্বর লাগছে। কিন্তু তোমার মতো করে কেউ আমার যত্ন নেয় না, আর কেউ আমার মাথার পাশে বসে ঘুম জেগে জলপট্টি দিয়ে দেয় না। এখন যদি সারাদিন না খেয়ে থাকি একজন কেউ ও আমার কাছে এসে আমায় খাবার উঠিয়ে খাওয়ায় না। মা, মা গো, আমায় ছেড়ে তুমি কিভাবে এই মাটির নিচে ঘুমিয়ে আছো? ও মা, তোমায় ছাড়া তো আমার একটুও ভালো লাগে না। মা, তোমার কি আমার কথা মনে পড়ে না? একটু কষ্ট লাগে না? তোমার মেয়েটা কেমন একা হয়ে গিয়েছে তা কি তুমি দেখতে পাও? মা, আমার এখন কেমন দম বন্ধ হয়ে আসে। মনে হয় কেউ যদি আমার পাশে বসে আমার মাথায় একটু হাত বুলিয়ে দিত, আমি তাকে জড়িয়ে ধরে খুব করে কাঁদতাম। আর আমার ভিতরে জমে থাকা সব অভিযোগ তার কাছে জমা করতাম। মা, আমার তো তেমন কেউ নেই। যখন তুমি ছিলে আমার সারাদিনের জমে থাকা কথাগুলো তোমাকে বলতাম। এখন তো আর বলতে পারি না। জানো মা, আমার বুকের ভিতরটাতে অনেক কষ্ট জমে আছে। মা, ও মা, তোমার হাতের পায়েস খেতে আমার খুব ইচ্ছে করছে। আমি তো আর কখনো তোমার হাতের কোনো খাবার খেতে পারবো না। আমার বুকের ভিতরটাতে অনেক ব্যথা করছে মা, অনেক ব্যথা করছে। প্রিয়ন্তীর মৃত্যুর মাসখানেক পর পিহু আঙিনায় দাঁড়িয়েছিল। সেই সময় নিজের বাবা জবরুলকে অপরিচিত একজন নারীর হাত ধরে বাড়ির ভিতরে আসতে দেখে পিহুর ছোট্ট মনে প্রশ্ন জাগে তাকে নিয়ে। জবরুল পিহুকে জানান, ওর নাম সোমা, তোর নতুন মা পিহু। পিছন থেকে আরও একজন মেয়ে এসে জবরুলের অন্য হাত জড়িয়ে ধরে হাসি মুখে তাকে বাবা বলে ডাকলে পিহুর সাথে ওরও পরিচয় করিয়ে দেন জবরুল। পিহু, ওর নাম সোনালি। তোর বড় বোন হয়, এখন থেকে তোকে আর এ বাড়িতে একলা থাকতে হবে না রে মা। তোর খেয়াল রাখার জন্য
তোর মা প্রিয়ন্তীর মতো করে তোকে ভালোবাসার জন্য সোমা থাকবে, আর তোর সাথে খেলাধুলো করার জন্য তোর বড় বোন সোনালি থাকবে। আমরা আবার নতুন করে পরিপূর্ণ পরিবার হয়ে যাব এখন থেকে। পিহুর মন মানতে চাইল না এই আকস্মিক বাস্তবতাকে। পিহুর মন ওর মস্তিষ্ককে শুধাল। মায়ের জায়গা কি কেউ নিতে পারে? মায়ের মতো করে কি কেউ কখনো ভালোবাসতে পারে, আদর যত্ন করতে পারে? সোমার এক সংসার ছিল 7 বছরের। বিয়ের 1 বছরের মাথায় তার কোল আলো করে সোনালি এসেছিল। সোনালির যখন 6 বছর বয়স পূর্ণ হল তখন সোনালির বাবা অ্যাক্সিডেন্টে মারা গেলেন। সোমার শ্বশুর বাড়ির ও সোমাকে তাদের বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেন। এরপর সোমা তার নিজ বাবার গৃহে এসে উঠলে সোমার বড় ভাইয়েরা সোমাকে 2 বার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন। সোমা সোনালীকে ছাড়তে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত জবরুলের সন্ধান তারা পান এবং পারিবারিকভাবে জবরুলের সাথে সোমার বিবাহকার্য সম্পন্ন হয়। সোনালীকে নিয়ে জবরুলের কোনো সমস্যা ছিল না। নতুন সংসার, জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। এখন আর দিনমজুরি করে সংসারের ভার বহন করা সম্ভব না ভেবে জবরুল তার একজন বন্ধুর সহায়তায় চট্টগ্রামে একটা নামী বেসরকারি কোম্পানিতে সিকিউরিটির পদে চাকরি নিতে সক্ষম হন। সেই চাকরির বদৌলতে তার জীবনে শারীরিক কষ্টের পরিমাণ অনেকটা হালকা হয়ে যায়। শুরু সময়ে জবরুলের বেতন ছিল মাসিক 1500 টাকা। কিছু টাকা নিজের জন্য রেখে বাকি টাকা ঢাকায় নিজ বাড়িতে অর্থাৎ সোমার কাছে পাঠিয়ে দিতেন তিনি। সোমা সেই টাকা দিয়ে নিজের ও সোনালীর জন্য ভালো ভালো পোশাক কিনতেন, ভালো ভালো খাবার খেতেন। সোমা এক থেকেই জবরুলের অনুপস্থিতিতে উঠতে বসতে পিহুর সাথে দুর্ব্যবহার করতেন। পিহুকে দিয়ে সংসারের যাবতীয় কাজ করাতেন। রান্না করা থেকে শুরু করে ওদের দুজনের পরিধানের কাপড় পর্যন্ত পিহুকেই ধুয়ে দিতে হতো রোজ দিন। জবরুলের ছুটির পরিমাণ অনেক কম ছিল। 4-5 মাস অন্তর অন্তর 4-5 দিনের জন্য ঢাকায় নিজ বাড়িতে আসতে পারতেন তিনি। জবরুল আসার সময় পিহু, সোমা, সোনালী 3 জনের জন্যই নতুন নতুন পোশাক কিনে আনতেন নিজ সামর্থ্য অনুযায়ী। একবার যখন জবরুল ছুটিতে বাড়ি আসলেন তখন সোনালীর জন্য যে জামা জবরুল এনেছিলেন তা ওর পছন্দ হয় না। কিন্তু পিহুর জন্য জবরুল যে জামা এনেছিলেন তা সোনালীর বড্ড মনে ধরে। তাই সোনালী ইচ্ছে করে নিজের জামা কেটে ছিঁড়ে নষ্ট করে সেই নষ্ট করার দায়ভার পিহুর উপরে দিয়েছিল। সোমাও সোনালীর কথায় সমর্থন করেছিলেন। ছোট্ট পিহু সেবার অনেক চেষ্টা করেও বাবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি। জবরুলের মনটা সোমা ও সোনালী মিলে এতটাই বাজেভাবে বিষিয়ে দিতে শুরু করেছিল দিনের পর দিন যে পিহুর কোনো মূল্যই জবরুলের নজরে ছিল না। পিহুকে কেবল প্রিয়ন্তীর স্মৃতি মনে করে এ বাড়িতে থাকতে দিচ্ছেন তিনি, নয়তো অনেক আগেই বের করে দিতেন, এমনও কথা পিহুর মুখের উপর বলেছিলেন জবরুল। নিজের বাবার চোখে নিজের জন্য এত রাগ ঘৃণা দেখতে দেখতে পিহু বড় হতে হতে অভিযোগ করার ভাষা ভুলে গেল। সব কষ্ট, সব অভিযোগ পিহু নিজের মনের মধ্যে জমিয়ে রাখতে শুরু করে। সোমা যমজ 2 ছেলের জন্ম দিতে সক্ষম হলে পিহুর মূল্য এ বাড়িতে একেবারে শূন্য হয়ে দাঁড়ায়। তখন পিহু নিজের মনকে এই বলে বুঝ দেয় তার এ পৃথিবীতে এখন আর আপন বলতে কেউ নেই। যিনি ছিল পিহুর মা প্রিয়ন্তী তিনি মারা গিয়েছেন। আর পিহুর বাবা বলে লোকসমাজ যাকে চিনেন সে আসলে পিহুর বাবা না, সে তার 2 স্ত্রীর তরফের সন্তানদের বাবা। বর্তমান দরজায় কড়া নাড়ার শব্দ হতেই পিহুর হুঁশ ফিরল। ওড়নার আঁচল দিয়ে চোখের পানিটুকু মুছে বিছানা থেকে নামল পিহু। অতঃপর দরজার কাছে এসে দরজা খুলতেই সামনে একজন 25+ বয়সী অপরিচিত মহিলাকে হাসি দাঁড়িয়ে থাকতে দেখে পিহু বলল, জি, কে আপনি? মেয়েটি বলল, আজ্ঞে আমার নাম কমলা বানু। আমারে সাহেব পাঠাইছেন আপনার যত্নার্থীতে যেন কোনো ত্রুটি না হয় সেই খেয়াল রাখতে। পিহুর ভ্রু যুগল কিঞ্চিত কুঁচকে এল। দেখুন কমলা আপা, আমি একজন যথেষ্ট বুঝদার বয়সী মেয়ে। আমার যত্নার্থী আমি নিজেই করতে পারি। এত বছর ধরে করে এসেছি, আগামীতেও পারব। আপনাকে আমার যত্নার্থী করতে হবে না। আপনি এই কথাটা আপনার সাহেবকে বলে দিবেন কেমন? কমলা বলল, ও মা গো মা, আমারে কি পাগলা কুত্তাতে কামড়াইছে যে আমি সিংহের মুখের সামনে দাঁড়াইয়া তার দেওয়ার হুকুম মাইনা চলতে পারমু না এই কথা কইতে যামু? শোনো আপামনি, আমার নিজের জীবনের প্রতি মেলা মায়া আছে। এখনও বিয়া করি নাই। তাই সাহেবরে যদি কিছু কহনেরই থাকে তো তুমি নিজে কইও। আমি কইতে পারমু না, ক্ষমা চাই। রাগে বিরক্তিতে পিহুর শরীর এখন রীতিমত জ্বালা করছে। এই লোকটা তাকে পেয়েছেটা কি?
যা ইচ্ছে হবে তাই তিনি করবেন, আর বাকিদের মন চাক বা না চাক তা মেনে নিয়ে চলতে হবে। যদি একবার না বলা হয় তো কলিজা কাঁপানো ধমকি দিয়ে বসেন। এসব কি সহনীয় করার মতো বিষয়? কমলা পিহুর পাশ কাটিয়ে ওর রুমের ভিতর প্রবেশ করল। পুরো রুমটাতে একবার চোখ বুলাইয়া আবার বাহিরে এসে দরজার সামনে পড়ে থাকা সব স্পিংবকগুলো একসাইড করে বাহিরে চলে গেল। কিছু সময় পর কয়েকজন পুরুষ লোক সামনে পিছনে করে দুটো বিশাল সাইজের সুন্দর আলমারি নিয়ে ভিতরে আসতে শুরু করলেন। সেই সময় সোনালি ও সোমাও তাদের রুম থেকে বের হয়ে আসলেন। আলমারি দুটো নজর কাড়ার মতো সুন্দর ছিল। সোমা খুব করে ইচ্ছে করছিল একটা তার নিজ রুমে নিতে ও আরেকটা সোনালির রুমে নিতে, কিন্তু মনের ইচ্ছে মনের মধ্যেই কবর দিয়ে দিতে হল সোমাকে। এখন তো সারফারাজের পাঠানো কাজের মেয়েটা থাকবে তাদের পাশে। এই কাজের মেয়ের কাজ যে কেবল পিহুর প্রয়োজন অপ্রয়োজনের দিকে খেয়াল রাখা নয়, পাশাপাশি ওদের মামের উপর নজর রাখার কাজ সে করবে তা খুব ভালোভাবেই বুঝে গিয়েছেন সোমা। এখন থেকে খুব হিসেব করে প্রতিটা কথা বলতে হবে সোমা সোনালির। কমলা পিহুর কাছে এসে ওকে সরতে বললে পিহু কথা বাড়িয়ে লাভ হবে না বুঝে সরে আসল। অতঃপর লোকগুলো পিহুর রুমের ভিতর আলমারি দুটো খুব সুন্দর করে সেট করে দিল। পিহুর রুমটা মোটামুটি বড়ই ছিল, কিন্তু রুমের উপর একটা সিঙ্গেল সাইজের চৌকি, একটা টেবিল চেয়ার আর একটা পুরনো দিনের আলনা ছিল। এখন এই নতুন আলমারি দুটোর কারণে পিহুর রুমের রূপই পরিবর্তন হয়ে গিয়েছে অনেকটা। সোমা সনলি দাঁতে দাঁত চেপে এসব সহ্য করতে নিজ ঘরে আবারও চলে যান। লোকগুলো নিজ কাজ শেষ করে চলে গেলে কমলা রুমের বাহিরে থাকা সব স্পিংব্যাগ একে একে ঘরের ভিতরে নিয়ে আসে। এরপর প্যাকেট থেকে সব বের করে গুছিয়ে রাখতে শুরু করে। গুছাতে গুছাতে একটা মোবাইল এর ব্যাগ হাতে আসে কমলার। পিহু নীরব হয়ে বিছানায় পা ঝুলিয়ে বসেছিল। কমলা মোবাইল এর ব্যাগটা নিয়ে পিহুর সামনে এসে দাঁড়িয়ে বলল, আপনি এইটা কি দেখেন? মোবাইল ফোন। পিহু ব্যাগটা হাতে নিল। কমলা আবারও কাপড় গোছানোর কাজে লেগে পড়ল। পিহু ব্যাগ থেকে মোবাইলের বক্সটা বের করল। বক্সটা যে আগেই আনপ্যাক করা হয়েছে, সিল উঠানো দেখেই তা বোঝা যাচ্ছে। পিহু বক্স থেকে ফোনটা বের করল। বক্সের গায়ে লেখা ছিল স্যামসাং গ্যালাক্সি 25 আলট্রা। ফোনটা দেখতে কি যে ভীষণ সুন্দর তা বলার মতো না। পিহু কৌতূহলবশত ফোনের সাইড বাটনে চাপ দিলে ফোন স্ক্রিনটা অন হয়ে যায়। সেকেন্ড 10 যেতে না যেতেই ফোনে কল আসে। পিহু দেখল আই লাভ ইউ দিয়ে সেভ করা একটা নাম্বার থেকে কল এসেছে। পিহুর ভ্রু কুঁচকে এল। কল রিসিভ করতেই ওপাশ থেকে চেনা পুরুষালী কণ্ঠটি ভেসে এল। অবশেষে ফোনটিকে বাক্সমুক্ত করলে প্রিটিহার্ট। সারফারাজের মুখে প্রিটিহার্ট নামে নিজেকে যখনই সম্বোধিত হতে শুনে পিহু তখনই ওর বুকের ভিতরটা কেমন যেন করে উঠে। নিঃশ্বাস ভারী হয়ে আসে ওর। পিহু বলল, আপনার নাম কবে থেকে ওটা হলো? কোনটা? যেটা দিয়ে ফোনে নিজের নাম্বার সেভ করে রেখেছেন সেটা। সেটা কোনটা? সব জেনে বুঝেও না বোঝার ভান করছেন? মুখ ফুটে বললেই পারো। ওটা আমি উচ্চারণ করতে পারবো না। কোনটা? জানি না। কয়দিন পর আমার বউ হবে অথচ এখনও নিজের কিপটেমি স্বভাবটা ছাড়লে না। দিস ইজ নট ফেয়ার প্রিটিহার্ট। আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি নাকি যে বিয়ে হবে বলছেন? তুমি রাজি না হলেও আমার কোনো সমস্যা নেই, কারণ না চাইলেও তুমি শুধু আমারই। তাই আমার বউ তো তোমাকে হতেই হবে। পিহু আর কিছু বলল না, কান থেকে ফোনটা সরিয়ে খট করে কল লাইন কেটে দিল। ফোনটা নিজের থেকে কিছুটা দূরে বিছানার উপর রেখে দিয়ে দৃষ্টি নিচের দিকে স্থির করল পিহু। এই লোকটা আচমকা পিহুর দুঃখে ভরা জীবনে এসে হাজির হয়েছে, যার আশাটাকে পিহু কখনো কল্পনাও করতে পারেনি। পিহুর চোখের সামনে ভেসে উঠল গতকাল রাতের সেই দুর্বিষহ ঘটনার ছাপ, যেই ঘটনার ফলস্বরূপ আজ পিহুর জীবন সারফারাজ ইউসুফ খান নামক একজন ক্ষমতাসম্পন্ন এমপির হাতে বন্দী হয়ে গিয়েছে। 2 দিন আগের ঘটনা। পিহু প্রতিদিনের ন্যায় বিকেল বেলায় আঙিনা ঝাড়ু দিচ্ছিল। সোমা আর সোনালি বারান্দায় বসে ভিডিও কলে জবরুলের সাথে কথা বলছিলেন। বারান্দার দিকে না তাকালেও কানে ঠিকই ভেসে আসছিল তাদের কথোপকথন। পিহুর মন এখন আর একটুও টানে না জবরুল কল করলে তার সাথে কথা বলার জন্য। জবরুলও পিহুর সাথে কথা বলার কোনো ইচ্ছে পোষণ করে না। ফোনের ওপাশ থেকে জবরুল বললেন, ছোটবেলায় আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু ছিল। আমাদের এলাকা এক ছিল, খেলাধুলা বেড়ে ওঠা সব একই সাথে বলা চলে। যদিও ওরা অনেক ধনী ছিল,
কিন্তু আমার বন্ধু আশরাফের মনটা বড্ড ভালো। একদম সাদাসিধে। কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তা নিয়ে অহংকার দেখায়নি সে কখনো। আর সবথেকে বড় কথা, ওর সাহায্যেই তো আমি চট্টগ্রামে এই চাকরিটা পেয়েছিলাম। ওর অবদান তাই আমার জীবনে অনেক বেশি। তোমাদের সাথে সেভাবে কখনো ওর কথা শেয়ার করা হয়নি যদিও। সোমা কৌতূহলী মন নিয়ে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, মনে আছে আমার। তা কি খবর তার? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছে সে তার পরিবার নিয়ে। কদিন আগে আশরাফ চট্টগ্রামে এসেছিল বিশেষ একটা কাজে। তখন ওর সাথে দেখা হয়েছিল আমার। বলল তার একমাত্র মেয়ে রুহিনার বিয়ে আগামীকাল। ধুমধাম করেই বিয়ে সম্পন্ন করবে। আমাকে সপরিবারে যেতে বলল। কিন্তু আমার তো ছুটি নেওয়া সম্ভব না। ছেলে দুটো হোস্টেলে আছে। ওদের পরীক্ষার সামনের মাস থেকে কল করে শুনলাম। তাই তুমি, সোনালি আর পিহুকে নিয়ে কাল বিকেলে চলে যেও ওদের বাড়িতে। আমি ঠিকানাটা বলে দিচ্ছি, লিখে নাও। সম্মান রক্ষার জন্য আমাদের পরিবার থেকে কারোর না কারোর সেখানে উপস্থিত থাকাটা জরুরি। এ কথা শুনে সোমার চোখে মুখে খুশির ছাপ ফুটে উঠেছে। বড়লোকের বাড়ির বিয়ে মানেই এলাহি আয়োজন। সোমা মনে মনে ভাবলেন, যদি কোনো বড় ঘরের ছেলের নজরে সোনালি পড়ে যায়, তাহলে ওর বিয়ে সেই ছেলের সাথে হয়ে গেলে আমাদের জীবনটাই পাল্টে যাবে। এই ভেবে সোমা সোনালির দিকে তাকালেন। সোনালির মুখশ্রী জুড়ে ইতিমধ্যেই উচ্ছ্বাসের ছাপ স্পষ্ট হয়েছে। পরক্ষণেই পিহুর কথা মনে হতেই বিরক্তির ছাপ ফুলে উঠল সোমার মুখশ্রী জুড়ে। চিন্তায় আসল, বড়লোকদের বিয়ে বাড়ি বলে কথা। এমন জায়গায় পিহু পুরনো জামাকাপড় পরে গেলে জবরুলের সাথে তার নিজের সম্মানও নষ্ট হবে। আর জবরুল যেহেতু স্পষ্টভাবেই বলেছেন যে পিহুকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে, তখন নিতে হবেই। না নিলে যদি জবরুল রেগে যান তখন আরেক ঝামেলার সৃষ্টি হবে, যা সোমা চান না। তাই বাধ্য হয়েই এ নিয়ে কোনো দ্বিমত তিনি পেশন করলেন না। অতঃপর আশরাফের বাড়ির ঠিকানা নোট করে নিল সোনালি। জবরুলের বিরতি টাইম শেষ হলে কল কেটে দিলেন তিনি। রান্নাঘরে বসে সবজি কাটছিল পিহু। এদিকে সোনালি আলমারি থেকে নিজের সবচেয়ে দামি জামাটা বের করে শরীরের উপর চাপিয়ে ঢং করে দাঁড়াল সোমার সামনে। আর বলল, মা, কাল এই জামাটা পরলে আমাকে সবথেকে আকর্ষণীয় লাগব তো? বলো। সোমা হাসি মুখে বললেন, আমার মেয়ে তো সবথেকে সুন্দরী। কি ফর্সা তোর গায়ের রং! তোকে সব পোশাকেই অপ্সরা লাগে রে মা। এটাই পরিস তুই কাল। সোনালি একবার পিহুর দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালো, তারপর আবার সোমার দিকে তাকিয়ে বলল, কিন্তু বাবা যে বলল ওই কালো পেতনিটাকেও নিয়ে যেতে, তো ওইটাকে পুরনো জামায় নিয়ে গেলে আমাদের ইজ্জত তো থাকবে না মা। তাহলে ও কি পরবে কাল? কথাটা শুনে সোমার গা জ্বলে উঠল। সত্যিই তো, এই বিষয়টা একটু আগেও সোমার মাথায় এসেছিল। কালকে পরার জন্য পিহুকে সোমার কিছু একটা দিতে হবে, নইলে সমস্যা হবে। এই বুঝে সোমা নিজ ঘরে গিয়ে আলমারি হাতরে বের করলেন একটি পিঙ্ক রঙের হালকা কাজ করা নরম জর্জেট শাড়ি। অতঃপর রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে বিরক্তি ভরা কণ্ঠে বললেন, শুনছ মহারানী, কাল তুমিও যাচ্ছ আমাদের সাথে। তাই কাল নিজের ফকিন্নি পোশাক ছেড়ে এটা পরে নিও। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, যদি আমার এই শাড়িতে সামান্য কোনো খুঁতো লাগে তাহলে তোমার কি অবস্থা হবে তা তুমি কল্পনাও করতে পারবে না। এই কথা বলেই সোমা তার হাতে থাকা শাড়িটা ছুঁড়ে মারলেন পিহুর দিকে। অতঃপর সোমা স্থান ত্যাগ করলেন। পিহু শাড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পরক্ষণেই পিহুর বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। পিহুর জন্মদাতা বাবার রোজগারের টাকায় কেনা এই শাড়িটা, অথচ ভুলে একটু ছিঁড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তার জন্য ওকে ভোগ করতে হবে কঠিন কোনো শাস্তি। মুহূর্তেই পিহুর মনে পড়ল নিজের জন্মদায়িনী মা প্রিয়ন্তীকে। আজ যদি প্রিয়ন্তী বেঁচে থাকতেন, তাহলে পিহু হয়তো সোনালির মতো আনন্দ করে পছন্দের জামা হাতে নিয়ে প্রিয়ন্তীর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করত, মা, কাল এই পোশাক পরলে কেমন লাগবে আমায়? আর প্রত্যুত্তরে প্রিয়ন্তী হয়তো মায়া ভরা চোখে পিহুকে দেখে বলতেন, আমার পিহু তো সবথেকে সুন্দর ও সবার মধ্যে সেরা, তাই ওকে অনেক সুন্দর লাগবে। কিন্তু আজ নেই পিহুর সেই মা, নেই তার সেই স্নেহভরা কোল। মন খারাপ হলে যেই কোলে মাথা রেখে একটু সুখ খুঁজে পাওয়া যেত একসময়। পিহুর দুচোখ ছলছল করছে। পলক ফেলতেই ওর চিন্তা আরও গভীর রূপ ধারণ করল।
পিহু বলল, যার মা নেই তার জন্য এই দুনিয়া শান্তির জায়গা নয়। এই পৃথিবী তো আসলে শাস্তি ভোগের জায়গা। প্রকৃত শান্তি রয়েছে শুধু জান্নাতে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন তখন তিনি তাদের জান্নাতেই রেখেছিলেন। কিন্তু শয়তানের প্ররোচনায় পরে তারা দুজনেই নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন। যদিও আদম আলাইহিসসালাম গিলে নেওয়ার আগেই আল্লাহর নিষিদ্ধ বাক্য তার স্মরণ হওয়ায় তিনি আর সেই ফল গিলতে পারেননি। কিন্তু আল্লাহ তাদের ক্ষমা করেননি। শাস্তি ভোগ করার জন্য দুই জনকেই পাঠিয়েছিলেন এই দুনিয়ায়। মানুষ ভুলতে বসেছে যে দুনিয়ার এই আনন্দ সুখ এগুলো ক্ষণস্থায়ী। নিজের ঈমান মজবুত করা উচিত প্রত্যেককে। আল্লাহ ভীতি নিজ মনে রাখা উচিত। তবেই হয়তো প্রকৃত সুখ মৃত্যুর পর জান্নাত লাভ করা সম্ভব সেই ব্যক্তির পক্ষে। পিহু নিজের দুচোখের পানি মুছে নিল। রান্নার কাজে এবার পুরোপুরিভাবে মন বসাল সে। পরের দিন বিকেলবেলা পিহু সোমার দেওয়া শাড়িটা পরেছে। ওর সাজার কোনো সামগ্রী নেই, কেবল মুখটা ধুয়ে মুছে নিয়েছে। হাত কানগলা সব ফাঁকা, হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো বিনুনি করেছে। এই সাদাসিধা বেশেও পিহুকে অনেক সুন্দর লাগছে। অতঃপর রুম থেকে বেরোতেই পিহু দেখল সোমা আর সোনালি দুজনেই খুব বেশিই সেজে ফেলেছে। সোনালি গাঢ় লাল রঙের একটা গাউন পরেছে, ওড়না নেয়নি। পিঠ ছুঁই ছুঁই স্ট্রেইট করা পাতলা ফিলফিলে চুলগুলো ছেড়ে দিয়ে রেখেছে। ভারী মেকআপ করেছে, যেন মুখের উপর 1 ইঞ্চি উঁচু আস্তরণ বিরাজ করছে। ঠোঁটে টকটকে লাল লিপস্টিক দিয়েছে সে, যা পুরোপুরি মাত্রাতিরিক্ত রূপ দিয়েছে সোনালিকে। আর সোমা পরেছে একটা গাঢ় সবুজ রঙের বেনারসি। গলায় নিজের এ পর্যন্ত বানিয়ে রাখা 3 ধরনের স্বর্ণের হার রয়েছে। দুহাত ভর্তি চুড়ি ও দুহাত মিলিয়ে 3-4টে আঙুলে আংটি পরেছে সে। একপাশ দিয়ে সিথি উঠিয়ে চুলগুলো খোপা করেছে। সোমাও সোনালির মতো ভারী মেকআপ করেছে, খয়েরি রঙের লিপস্টিকও দিয়েছে। সোনালি বলল, আজ আমাকে সবথেকে সুন্দরী লাগবে, আমি শিওর। সব ছেলেরা তো আমায় দেখে মুগ্ধ হয়ে যাবে। ঠিক বলেছি না বলো মা? সোমা বললেন, তেমনটাই তো চাই রে সোনালি মা, তেমনটাই যেন হয়। অতঃপর ওরা আগে আগে বের হল আর পিহু ওদের পিছন পিছন যাচ্ছে। প্রায় 40 মিনিটের পথ অতিক্রম করার পর গন্তব্যস্থলে পৌঁছাল পিহু, সোমা, সোনালি। অটো থেকে নামার পরই পিহু খেয়াল করল সোনালির ডান গালের মেকআপগুলো কেমন সাতসতে মতো দেখাচ্ছে। পিহু বলল, আপা তোমার ডান গালের মেকআপ। পিহুকে পুরো কথা শেষ করতে দিল না সোনালি। বিরক্তি ভরা কণ্ঠে বলল, চুপ, একটা কথা বলবি না? মেকআপের বিষয়ে তুই কি বুঝিস? হ্যাঁ, আমার এত সুন্দর মেকআপ করা দেখে যে হিংসায় নিশ্চয়ই ভিতরে ভিতরে জ্বলছিস তা আমি জানি। এই বলে সোনালি আর না দাঁড়িয়ে একাই সামনের দিকে অগ্রসর হতে শুরু করল। সোমা অটোর ভাড়া মিটিয়ে পিহুর পাশে এসে দাঁড়িয়ে বলল, ভিতরে যাওয়ার পর একদম আমাদের আশেপাশে ঘুরঘুর করবি না। নিজেকে পুরোটা সময় আমাদের থেকে দূরে রাখবি। এমনভাবে চলবি যেন আমাদের তুই চিনিস না আর না আমরা তোকে চিনি। বুঝেছিস? পিহু ঠোঁটে হালকা কামড় বসিয়ে নিচু কণ্ঠে বলল, কেউ যদি আমার পরিচয় জানতে চায় তখন কি বলবো? কে তোর পরিচয় জানতে চাইবে? যে সাদাসিধা রূপ নিয়ে এসেছিস এখানের বড় বড় সব মানুষরা তোকে তাদের সমাজের লোক মনে করবে না, কাজের লোক ভেবে এড়িয়ে যাবে। এই বলে সোমা মুখ বাঁকিয়ে ভিতরে চলে গেলেন। পিহু শব্দ করে একবার দীর্ঘশ্বাস ফেলল। এই একটা কারণেই পিহুর বাড়ির বাহিরে নিজের এলাকা ছেড়ে অন্য কোথাও আসার ইচ্ছে হয় না। যাদের সাথে ওর সর্বক্ষণ উঠাবসা তারাই ওকে তুচ্ছ তাচ্ছিল্য নজরে দেখে সেখানে সমাজের বাকি মানুষের আর কি বা দোষ। পিহু মলিন মুখশ্রী নিয়ে কৃত্রিম ফুল দিয়ে সাজানো বিশাল গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করল। সরু মরিচ বাতি দিয়ে সাজানো ছাদের মতো রাস্তাটা ধরে একটু একটু করে আরও ভিতরে যাচ্ছে সে। চারপাশে করা সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। মনোমুগ্ধকর পরিবেশ, বড়লোকদের বড় বড় ব্যাপার। এমন এলাহি আয়োজনের বিয়ে ওর 22 বছরের জীবনে এই এক দেখার সুযোগ পেয়েছে পিহু। এই বাড়ির এরিয়াটা যথেষ্ট বড়। পিহু চারপাশে একবার চোখ বুলাল। বাগানের সাইডে সকল অতিথিরা দাঁড়িয়ে সে একে অপরের সাথে গল্প করছেন। সকলের মধ্যমনি বিয়ের কোণে বধূর সাজে মন্নাচে বসে আছেন। বর এখনও আসেনি, কারণ মন্নাচে থাকা বরের আসন ফাঁকা। বিশাল বিশাল সাউন্ড বক্সে গান বাজছে।
এত শব্দতে পিহুর কিছুটা অস্বস্তি বোধ হচ্ছে। তাই পিহু সবার থেকে কিছুটা দূরে একপাশে এসে দাঁড়িয়ে পড়ল। মনে মনে ঠিক করেছে এই স্থান থেকে সে আর নড়বে না। একেবারে যখন বাড়ি যাওয়ার সময় হবে তখন যাবে। এখানে সবাই যে অনেক গণ্যমান্য ব্যক্তি তা তাদের বাহ্যিক রূপের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। সোনালি আর সোমা সবার মাঝে মিশে যাওয়ার চেষ্টায় লেগে পড়েছে। সোমা সোনালিকে নিয়ে বেছে বেছে কিছু মহিলা ও ৩০ এর এপাশে বয়স এমন পুরুষদের কাছে দাঁড়িয়ে হেসে হেসে গল্প করার চেষ্টা করছে। হঠাৎ সোনালি সামনের দিকে এগোতে গিয়ে নিজের গাউনের সাথে পা বেজে একজন ৪০ঊর্ধ্ব পুরুষের উপর গিয়ে পড়ে। লোকটা সোনালিকে ঠিক করে দাঁড় করিয়ে বললেন, আর ইউ অলরাইট? আপনি ঠিক আছেন তো? সোনালি হেসে বলল, হ্যাঁ, আমি জানি আমাকে আজ অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে আমার এত সুন্দর প্রশংসা করার জন্য। হোয়াট? আর ইউ ক্রেজি? ওয়েন ডিড আই এভার প্রেজ ইউ? বঙ্গানুবাদ। কি? আপনি কি পাগল নাকি? আমি কখন আপনার প্রশংসা করলাম? সোনালি লোকটার কথার মানে বুঝতে পারল না। জোরপূর্বক হেসে বলল, ইয়াহ ইয়াহ। লোকটা মহা বিরক্তি নিয়ে বললেন, I don't understand where these stupid people come from in a well-ordered society like ours. বঙ্গানুবাদ। কোথায় থেকে যে আসে এসব মূর্খ মানুষ আমাদের মতো সুশৃঙ্খল সমাজের মাঝে আমি বুঝি না। সোনালি আর সেখানে না দাঁড়িয়ে পুনরায় নিজের মায়ের কাছে এসে দাঁড়িয়ে খুশিতে গদগ্ধ হয়ে সেই ৪০ ঊর্ধ্ব বয়সের লোকটিকে চোখের ইশারা করে বলল, মা, ওই যে ওই লোকটাকে দেখছ না? উনি মনে হয় আমার অনেক প্রশংসা করলেন, কিন্তু সব কথাই ইংরাজিতে বললেন। আমি তো ইংরাজি বুঝি না। যদিও আমার মতো একজন এত সুন্দর মেয়েকে যে সুন্দর সুন্দর কথাই বলবে সবাই, তা তো আমি শিওর। সোমা বললেন, আজ এখান থেকে একটা বড় সড় মাছকে জালে ফাঁসিয়ে নিতে পারিস যদি, তাহলে তোর সাথে সাথে আমাদের ভাগ্য খুলে যাবে। তাই যতটুকু সময় পাচ্ছিস এভাবেই কাজে লাগা, বুঝলি? সোনালি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে আবার অন্য পাশে গেল। হঠাৎ কোমরের উপর কারোর ছোঁয়া অনুভব করতেই পিহুর শরীর কেঁপে উঠল। সে আগে পিছে না দেখে না ভেবেই পিছন ফিরে সেখানে দাঁড়িয়ে থাকা একজন লোকের গালে সজোরে একটা থাপ্পড় দিয়ে বসল। পিহুর আকস্মিক এমন কাজে উপস্থিত সবার নজর এবার ওর দিকে পড়ল। পিহু থাপ্পড় দেওয়া লোকটার উদ্দেশ্যে চিল্লিয়ে বলল, আপনার ঘরে কি মা বোন নেই? ঘর থেকে বের হন মেয়েদের সাথে অসভ্যতাম করার জন্য, তাদের বাজেভাবে স্পর্শ করার জন্য। আপনার কি এতটুকু লজ্জাবোধ নেই? ওর সামনেই গালের উপর এক হাত রেখে দুচোখ বুজে দাঁড়িয়ে আছে এমপি সারফারাজ ইউসুফ খান। পিহু মূলত সারফারাজ ইউসুফকেই থাপ্পড়টা মেরেছে আর এতগুলো কথা শুনিয়েছে একটু আগে। সারফারাজের বডিগার্ডরা এগিয়ে আসতে নিলে সে অন্য হাত উঠিয়ে ওদের সেখানেই থেমে যাওয়ার ইশারা করল। পিহু রীতিমত রাগে ঘৃণায় কাঁপছে। পিহু সব ক্ষেত্রে চুপচাপ, সহ্যশীল হলেও নিজের চারিত্রিক দিক থেকে সে অনেক সচেতন ও কঠোর। তাই পরিবেশ পরিস্থিতি মেনে কোনো পদক্ষেপ পিহু এখন নেয়নি। সারফারাজ ওর গার নীলাভমণি বিশিষ্ট চোখজোড়া আগুন গরম করে পিহুর দিকে তাকাল। এই প্রথম জনসম্মুখে ওর গালে পড়া চরের জ্বালা ওর ভিতরটাকে দাউদাউ করে জ্বালিয়ে তুলেছে। কিন্তু পরক্ষণেই সারফারাজের চোখ আটকে গেল পিহুর সাদাসিধা রূপের উপর। পিহুর সাজসজ্জাহীন মুখশ্রী জুড়ে অদ্ভুত এক সতেজ দীপ্তি বিরাজ করছে, যা সারফারাজকে মুগ্ধ করে তুলেছে। সারফারাজের অপমানে অগ্নিমূর্তি ধারণ করা মুখশ্রীর রং পুরোপুরি মিয়ে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসির ঝলক। সারফারাজ দুই ঠোঁটের ভাঁজ থেকে বেরিয়ে এলো কিছু শব্দ। মাশাআল্লাহ, কি ভীষণ প্রীতি লাগছে। সারফারাজকে হঠাৎ এভাবে হাসতে দেখে পিহুর ভেতরে জ্বলতে থাকা আগুনে যেন ঘি পড়ল এবার। তাই পিহুর আর এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়াতে ইচ্ছে করল না। পিছু চলে যাওয়ার জন্য উদ্যত হলে সারফারাজ ইউসুফ পিহুর ডান হাতের কবজি আলগোছে চেপে ধরে ওকে থামিয়ে দিয়ে গভীর সূক্ষ্ম কণ্ঠে বলল, পুরো সত্যিটা না জেনেই এভাবে কোথায় যাচ্ছ প্রিটিহার্ট? পিহু বিস্ফারিত চোখে পিছন ঘুরে দাঁড়াল আবারও। সারফারাজ তীক্ষ্ণ দৃষ্টি পিহুর উপরেই স্থির। সারফারাজ আবারও বলল, তোমায় আমি স্পর্শ করিনি ঠিকই, কিন্তু তোমার থাপ্পড় খেয়েই তো আমার মনের ঘণ্টা বাজতে শুরু করে দিয়েছে। ইয়ে দিল তো তুম পে ফিদা হো গেয়া প্রিটিহার্ট। পিহুর শির দ্বারা কেঁপে উঠল এবার রাগে। পিহু সারফারাজের হাতের বাঁধন থেকে নিজের হাতকে মুক্ত করতে হাত মোচড়াতে মোচড়াতে তেজি কণ্ঠে বলল,
এসব কি ধরনের অসভ্যতম হচ্ছে? হাত ছাড়ুন আমার, নয়তো আরেক গালেও থাপ্পড় বসাতে আমি দুবার ভাবব না। সারফারাজ এবার পিহুর দিকে নিজের অন্য গাল এগিয়ে দিয়ে বলল, দাও, এবার থেকে আর মাইন্ড করব না। প্রথম দেখাতেই যেখানে তোমায় মনের রানী বানিয়ে ফেলেছি, সেখানে তোমার দেওয়া প্রতিটি থাপ্পড়কেও আমি ভালোবাসার স্পর্শ হিসেবে কবুল করব। উপস্থিত সবাই অবাক ও বিস্ময়ভরা চোখে সারফারাজ পিহুকে দেখছে। এমপি সারফারাজ ইউসুফ খানের এমন রূপ সম্পর্কে তারা সবাই একেবারে অপরিচিত। কেউ কেউ কানাঘুষায় বলছে, এমপি সাহেবের কি হয়ে গিয়েছে? এমনভাবে ওই মেয়েটার সাথে কথা বলছেন কেন? তিনি তো ভীষণ গম্ভীর স্বভাবের মানুষ। তার চোখে চোখ রেখে কথা বলার সাহস যেখানে কেউ পায় না, সেখানে এই মেয়ের হাতে থাপ্পড় খেয়েও তার সাথে এমন আচরণ করছে যেন এই মেয়ে তার ঘরের অর্ধাঙ্গিনী। পিহু আশেপাশে দেখে বলল, এই অসভ্য অভদ্রলোকটা আমার সাথে অসভ্যতম করছে আর আপনারা চেয়ে চেয়ে তা দেখছেন? এই তাহলে আপনাদের উচ্চশ্রেণীর শব্দ সমাজের আসল রূপ? সারফারাজ চারপাশে একবার নজর বুলিয়ে বলল, এমপি সারফারাজ ইউসুফ খানের উপর কথা বলতে কলিজা লাগে, যা এখানে দাঁড়িয়ে থাকা একটাও প্রাণীর নেই, বুঝলে প্রিটি হার্ট?